সর্বনাশ, জলদি চলো। না, পারলো না ওরা। 5 মিনিটের মধ্যে ভেজা কুয়াশা ঢেকে দিল ওদের। লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। কিসের শব্দ? আমার কাছে তো গুলির শব্দ বলেই মনে হলো। বাংলাদেশে 3 গোয়েন্দা, পর্ব 6। আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক। সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায়। ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন। শেয়ার করুন, জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক। চিন্তিত ভঙ্গিতে ধস নামার জায়গাটার দিকে তাকিয়ে থেকে ঘন ঘন নিচের ঠোঁট চিমটি কাটল কয়েকবার কিশোর। তারপর অশোককে জিজ্ঞেস করল, শিয়ালের গর্তটা কোথায় ছিল? একেবারেই বুঝতে পারছো না? চেষ্টা করলে হয়তো পারবো, জবাব দিল অশোক। গাছপালাগুলো উল্টে গিয়েই সর্বনাশটা করেছে, একেবারে বদলে দিয়েছে জায়গাটার চেহারা। ভালো একটা ঝামেলায় পড়লাম। আজ আর খোঁজার সময় নেই, সঙ্গে শাবল কোদালও নেই। আমরা যে খুঁড়ে দেখব। কারণ যদি আসে? এলে কি হবে? কোথায় খুঁজবে? গর্তটা কোথায় ছিল জানা ছিল তোমার, তাও চিনতে পারছো না এখন। আর ও তো জানেই না, সুতরাং সুবিধার দিক থেকে তার চেয়ে এগিয়ে রয়েছি আমরা। মুসা বলল, তাছাড়া কেবিনের খাবার তো সব সাফ করে খেয়ে ফেলেছে। খাবার আনতে কিছু সময়ের জন্য হলেও ওকে অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, সেটাও ঠিক কথা, কিশোর বলল। তবে ভালো একটা ঝামেলায় পড়লাম। এই মাটি পাথর আর গাছপালার স্তূপ সরানো সোজা কথা নয়। ঘড়ি দেখল সে, চৌহানের আসার সময় হয়েছে। চলো। সব শুনলে সেও সাহায্য করতে পারবে আমাদেরকে। কি জানি, রবিন আর বিশেষ ভরসা করতে পারছে না। মানে? আবহাওয়ার পরিবর্তন টের পাচ্ছ? সাগরের দিকে তাকিয়ে দেখো। ভূমিধসের দিকে মনোযোগ থাকায় অন্যদিকে কোনো নজর দিতে পারিনি আমরা। ঘুরে তাকালো সাগরের দিকে। সাদা কুয়াশার চাদর সবকিছু ঢেকে দিতে দিতে এগিয়ে আসছে। পেছনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। সর্বনাশ, জলদি চলো। দ্রুত হাঁটতে শুরু করে দিল সে। চৌহানেরও নিশ্চয় চোখে পড়েছে এই কুয়াশা। সময় হওয়ার আগেই তাহলে আমাদের তুলে নিতে চলে আসতে পারে। ছুটতে শুরু করলো ওরা, কিন্তু কুয়াশার সঙ্গে পারল না। 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেল কুয়াশা। ওরা 100 গজ পেরোনোর আগেই, কেবিনটা চোখে পড়ার আগেই ভেজা কুয়াশায় ঘিরে ফেলল ওদেরকে। সাবধান, কিশোর বলল, বেশি কিনারায় যেও না। কিনার দিয়ে নিচে পড়ে গেলে শেষ। একে অন্যের হাত ধরে রাখো। হাত ধরাধরি করে লম্বা একটা মানব শিকল তৈরি করে এক সারিতে এগোলো ওরা। সাবধানে, ধীরে ধীরে। লাভ হচ্ছে না, কিশোর বলল। এভাবে চলতে থাকলেও বিপদ এড়াতে পারবো না। পাহাড় থেকে পড়ে কিংবা চোরা কাদায় ডুবে মরতে হবে। অন্ধের মতো হাতড়ে বেরিয়ে কপ্টার ল্যান্ডিং এর জায়গা খুঁজে পাবো না। চৌহান আসবে না, আমি শিওর। এই কুয়াশার মাঝে যে নামাও যাবে না, ওরাও যাবে না, এতটুকু বোধ নিশ্চয় ওর আছে। দ্বীপটাই দেখতে পারবে না, থাকতো আমাদের। যে হারে ছড়াচ্ছে, নিশ্চয়ই এই কুয়াশা মেনল্যান্ডেও চলে গেছে। সবকিছু বাদ দিয়ে এখন কেবিনটা খুঁজে বের করা দরকার আমাদের। ওটার মধ্যে ঢুকতে পারলেই বাঁচব। ভাবছি কতক্ষণ থাকবে এই জঘন্য কুয়াশা, মুসা বলল। বলা অসম্ভব, জবাব দিল রবিন। এই কুয়াশার কথা যতটুকু পড়েছি 2 ঘন্টাও থাকতে পারে, কিংবা 2 হপ্তাহ। সবই নির্ভর করে স্রোত, বাতাসের গতিবিধি আর তাপমাত্রা পরিবর্তনের উপর। দারুণ খবর শোনালে, তিক্ত কণ্ঠে বলল মুসা। আসার আর জায়গা পেল না যেন কারণের টলার। ঝড়ে পড়েছিল ভালো কথা, কিন্তু ভালো কোনো জায়গায় ভেসে যেতে পারলো না। মাইকেল ব্যালেন্টাইনের প্রবাল দ্বীপের মতো কোথাও। যত সব, গজগজ করতে থাকলো মুসা। ওসব বলে তো আর লাভ নেই, থামিয়ে দিল কিশোর। বরং কেবিনটা খুঁজে বের করার চেষ্টা করো। হাত ধরাধরি করে হেঁটে চলল ওরা। অদ্ভুত এক সাদা অন্ধকার জগতে প্রবেশ করেছে যেন। ভয়াবহ নীরবতা। মাঝে সাঝে এক আধটা গালের তীক্ষ্ণ কর্কশ চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। ভুতুরে সেই ডাক। বাসা খুঁজে বেড়াচ্ছে বোধহয় পাখিগুলো। নিজেকে বেশ ভালো গাইড প্রমাণ করলো অশোক। কোনো রকম বিপত্তি ছাড়াই খুঁজে বের করলো কেবিনটা। আশেপাশে ছড়ানো জঞ্জাল এই কাজে তাকে বিশেষ সহায়তা করলো। একে একে ঘরে ঢুকলো সবাই। দরজা লাগিয়ে দেয়া হলো। হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা কপাল মুছতে মুছতে কিশোর বলল, চুলা ধরানো দরকার। হাত পাগুলো অন্তত গরম করা যাবে। লাকড়ি আছে, চুলা জ্বালাতে অসুবিধা হলো না। আগুনের কাছে আরাম করে বসলো সবাই। দীর্ঘ একটা মুহূর্ত কেউ কথা বলল না।
বলার কিছু নেইও। বাইরে থেকে কোনো রকম শব্দ আসছে না। ভুতুড়ে এক ধরনের নীরবতা নিয়ে হাজির হয়েছে আজব কুয়াশা। বিশাল এক তেরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন দ্বীপটাকে। সময় কাটতে লাগলো। এভাবে বসে থাকতে ভালো লাগছে না আমার। খাবারের তাকগুলোর দিকে তাকাতে লাগলো মুসা। কিছুই কি ফেলে রেখে যায়নি? না খেয়ে মরতে রাজি না আমি। দোষটা আমারই, কিশোর বলল। কুয়াশার কথা, এ ধরনের অঘটনের কথা মাথায় রাখা উচিত ছিল। খাবার না নিয়ে এভাবে দ্বীপে নামাটা মস্ত বোকামি হয়ে গেছে। আমি ভেবেছিলাম স্রেফ নামবো আর গর্ত থেকে ব্যাগটা বের করে নিয়ে চলে যাব, অথচ হলোটা কি দেখো। চৌহান কিন্তু বলেছিল এখানকার আবহাওয়াকে বিশ্বাস করতে নেই, বলল রবিন। নিশ্চয়ই কুয়াশার কথাই ইঙ্গিত করেছিল সে। আমি গাধাই, খেয়াল করিনি। যা হবার হয়েছে, মুসা বলল। নিজেকে গালমন্দ করে এখন আর লাভ নেই। আবার চুপ থাকা, দীর্ঘ নীরবতা। অবশেষে নীরবতা ভাঙল মুসা। কিছুই কি করা যায় না? পেঁচার মতো চোখ গোল গোল করে শুধু আগুনের দিকে তাকিয়ে থাকা সইতে পারছি না আমি। কি করবে? ভুরু নাচালো কিশোর। কিছু একটা। আর কিছু করার না থাকলে চিৎকার করে বেসুরো গলায় গান গাইতে পারবো, সেও ভালো এভাবে চুপচাপ বসে থাকার চেয়ে। অশোক বলল, একটা কাজ অবশ্য করা যায়। আগ্রহী হয়ে তাকালো কিশোর। কি? ধসনামা জায়গাটায় চলে যেতে পারি। বলা যায় না, হাতড়ে হাতড়ে বের করেও ফেলতে পারি শিয়ালের গর্তটা। বাইরে থেকে যতটা মনে হয়েছে উপরের মাটির স্তর অতটা পুরো নাও হতে পারে। জায়গাটাই খুঁজে পাবে না। শিয়ালের গর্ত তো দূরের কথা। কেন পাবো না? কেবিনটা কি খুঁজে বের করিনি? ভেবে দেখলো কিশোর। পেলে সেটা বড়ই বিস্ময়কর একটা ঘটনা হবে। ঠিক আছে, বসে থাকতে চাও না যখন, চেষ্টা করতে দোষ কি? যাও। তবে দ্বীপের কিনারে পাহাড়ের দেয়াল থেকে দূরে থাকবে। যে রকম উঁচু, নিচে পড়লে ভর্তা। কাছে গেলে ঢেউয়ের শব্দ শুনতে পাবো। অত কাছে যাওয়ার দরকারই নেই। দয়া করে পথ হারিয়ে ফেলো না, তাহলেই আমি খুশি। এমনিতেই ভালো বেকায়দায় পড়েছি আমরা। তোমাকে খুঁজতে যাওয়ার ঝামেলায় ফেলো না আর। ফেলবো না, কথা দিয়ে বেরিয়ে গেল অশোক। শুধু শুধু কষ্ট করতে গেল। রবিন বলল, কোনোই লাভ হবে না। ওর অস্থিরতা আমি বুঝতে পারছি, জবাব দিল কিশোর। ব্যাগটা খুঁজে বের করা আমাদের চেয়ে ওর জন্য অনেক বেশি জরুরি। ওই জিনিসগুলোর কোনো দাম নেই আমাদের কাছে, অথচ ওর ভবিষ্যৎ নির্ভর করছে ওগুলোর উপর। তবে সত্যি কথাটা বলতে কি, ওগুলো না পাওয়া গেলেও অবাক হব না আমি এখন। আজ পর্যন্ত যতবার গুপ্তধন খুঁজতে বেরিয়েছি, কোনোবারই প্ল্যান মতো হতে দেখিনি। প্রথম দিকে মনে হয় খুব সহজেই পাওয়া যাবে, কিন্তু যায় না। মন খারাপ করে লাভ নেই কিশোর, সান্ত্বনা দিল রবিন। ব্যাগটা পাওয়া যাবেই, তুমি দেখো। লাভ লোকসান নিয়ে ভাবছি না আমি, কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকতে আমারও ভালো লাগছে না। অহেতুক সময় নষ্ট করা, সেজন্যই রাগ হচ্ছে। আবার নীরবতা। এবার অনেকক্ষণ ধরে। 1 ঘন্টা পার হয়ে গেল, একটা কথাও কেউ বলল না। 2 ঘন্টা। একটু পরপরই উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায় কিশোর। বাইরে আবহাওয়ার অবস্থা দেখে। একই রকম রয়েছে, কোনো পরিবর্তন নেই। দৃষ্টি চলে না। দোরগোড়ায় সাদা রং করা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে কুয়াশা। ঘড়ির দিকে তাকালো এবার কিশোর। কোন বোকামি যে করতে গেছে অশোক, কে জানে। আমি জানি কি হয়েছে, বিষণ্ণ কণ্ঠে জবাব দিল মুসা। পুরোপুরি হারিয়ে গেছে। দয়া করে আমাকে এখন খুঁজতে যেতে বলো না। খানিক পরে একটা শব্দ চমকে দিল ওদের সবাইকে। অদ্ভুত তীক্ষ্ণ শব্দ, কিন্তু চাপা। কুয়াশার কারণেই বোধহয় এমন শোনালো। লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। কিসের শব্দ? আমার কাছে তো গুলির শব্দ মনে হলো, মুসা বলল। অশোকের কাছে পিস্তল নেই, আর থাকলেও লুকিয়ে রেখেছে, আমাদের জানায়নি। ও পিস্তল কোথায় পাবে? আর এই কুয়াশার মধ্যে কিসের উপর গুলি চালাবে? রবিনের প্রশ্ন। শিয়াল খাওয়ার শখ হয়েছে হয়তো, মুসা বলল। কিংবা ঠান্ডা থেকে বাঁচতে শিয়ালের চামড়ার কোট চায়, সেই বুনো পশ্চিমের মতো। আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে, রবিন বলল। আমারও, একমত হলো কিশোর। অশোক গুলি চালিয়ে না থাকলে অন্য কেউ চালিয়েছে, তার মানে অন্য কেউ রয়েছে দ্বীপে। ধীরে ধীরে মাথা ঝাঁকালো সে। এটাই একমাত্র জবাব। থেমে গেল সে। বাইরে আরেকটা শব্দ হয়েছে,
কেবিনের কাছেই। খাবারের খালি টিনে লাথি লেগেছে কারো হয়তো। লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। কোনো ধরনের একটা অস্ত্রের জন্য চোখ বোলালো কেবিনের মধ্যে। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। হুড়মুড় করে ঘরে ঢুকলো অশোক। চকের মতো সাদা হয়ে গেছে মুখ, গালের একপাশে রক্ত। কারণ ফিসফিস করে বলল সে, দ্বীপেই আছে। কি বলছো? একা নয়, সঙ্গে আরো লোক আছে। গুলি লেগেছে নাকি তোমার? গাল ছুঁয়ে চলে গেছে। তাতেই যেরকম জ্বালা করে উঠল। দেখি, সোজা হও তো, কতখানি লেগেছে তোমার দেখা যাক। কতটা পরীক্ষা করলো কিশোর। তেমন কিছু না। কি হয়েছিল? ধসের কাছে ঠিক মতোই চলে গিয়েছিলাম, অশোক জানালো। পেছন থেকে এসে হাজির হলো ওরা। কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে তখনও অশোক। 3 জন, হাতে পিস্তল। কারণ বলল সে জানতো আমি ফিরে আসবই। ব্যাগটা কোথায় রেখেছি জিজ্ঞেস করলো সে। এমন ভান করে রইলাম যেন সে কি বলছে বুঝতে পারছি না। কিন্তু এবার আর বোকা বানাতে পারিনি ওকে। পিস্তল তুলে শাসাতে লাগলো, না বললে গুলি করে মারবে। ব্যাগটা কোথায় লুকিয়েছি না বলা পর্যন্ত মারবে না সে। কিশোর বলল, তোমাকে মেরে ফেললে ওটা কোথায় আছে জানতে পারবে না আর কোনোদিন। আমি লুকিয়েছি এখনো এ ব্যাপারে শিওর না সে। বুঝলো কি করে বুঝলাম না। তোমার দ্বীপে ফিরে আসাটাই সন্দেহ জাগিয়েছে তার। কিশোর বলল, ওগুলোর জন্য ছাড়া এই জঘন্য দ্বীপে আর কিসের আকর্ষণে আসতে যাবে তুমি? না বোঝার মতো বোকাশনে নয় নিশ্চয়। তা ঠিক। তারপর কি করলে? সোজা ঘুরে দৌড় মারলাম। কুয়াশা না থাকলে পারতাম না। গুলিটা কারুন করেনি, তার এক সঙ্গী করেছে। থামলাম না, সোজা কেবিনের দিকে ছুটলাম। কারণের সঙ্গে কয়জন আছে বললে? 2 জনকে দেখেছি। ভালো গ্যারাকলেই পড়লাম দেখছি, মুসা বলল তিক্ত কণ্ঠে। আমাদের দেখলো নাকি? হেলিকপ্টারের শব্দ নিশ্চয়ই শুনেছে, কিশোর বলল। আমাদের নামতেও দেখতে পারে। না দেখলেও বুঝবে অশোক একা আসেনি। মাথা ঝাঁকালো সে। কেবিনটাকে শুয়োরের খোঁয়ার কারা বানালো এখন বোঝা যাচ্ছে। কিন্তু দ্বীপে এলো কিভাবে ওরা? মুসার প্রশ্ন। সাঁতার কেটে নিশ্চয়ই নয়, মিলার্স টাউন থেকে মোটর বোটে করে এসেছে। এ তো সহজ কথা, কিশোর বলল। হয়তো এখনো এখানেই আছে বোটটা, দ্বীপের কিনারে কোনো খাড়িতে লুকানো, উপর থেকে দেখা যায় না। আমার মনে হয় ওদের বিরুদ্ধে কিছু করার আগে বোটটা খুঁজে বের করা উচিত আমাদের, মুসা বলল। পারলে ভালোই হতো। নিচের ঠোঁট কামড়াতে শুরু করলো কিশোর। কিন্তু এই কুয়াশার মধ্যে সম্ভব না। দ্বীপের কিনারাগুলো মারাত্মক বিপজ্জনক। একবার চক্কর দিতেই 8-10 মাইল হাঁটার ধাক্কা, তার উপর টিলা টক্কর। কুয়াশা না থাকলে কথা ছিল। কি করতে বলো তাহলে? মুসার প্রশ্ন। আটকে বসে থাকতে হবে। কুয়াশা না কাটলে আর কিছুই করা যাবে না। দরজার বাইরে খুট করে শব্দ হলো। চরকির মতো পাক খেয়ে ঘুরে গেল সে। ঘরের সব কয়টা চোখ এখন দরজার দিকে। খোলা দরজার বাইরে কুয়াশার দেয়ালে ছায়া পড়ল। একজন মানুষ দেয়ালের এ পাশে বেরিয়ে এলো সে, হাতে পিস্তল। লোকটা অশোকের চেনা। 3 গোয়েন্দাকেও চিনিয়ে দিতে হলো না, অনুমানেই বুঝে গেল লোকটাকে। তার পিছনে আরো ছায়ার নড়াচড়া দেখা গেল। ঘরের মধ্যে স্তব্ধ হয়ে গেছে সবাই, কেউ নড়ল না। Like, comment, and subscribe.